হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যান্ডশেক উইথ ইংলিশ। এই চ্যানেলে আমি তোমাদের সাথে ইংলিশ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমি খুবই দুঃখিত তোমাদের কাছে যে আমি কয়েকদিন তোমাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারিনি। আসলে আমার একটু শরীরটা খারাপ থাকার দরুন আমি তোমাদের কাছে কিন্তু ভিডিওটা নিয়ে আসতে পারিনি। কিন্তু ভয় নেই, এরপর থেকে তোমরা কিন্তু রেগুলার ভিডিওটা পাবে। আমি লাস্ট কয়েকটা ভিডিওতে ক্লাস 10-এর যে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে ফাদার সেলফ রিটেন বাই আর.কে. নারায়ণের কিন্তু পুরো টেক্সটটা আমি পড়িয়ে দিয়েছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো। আর আজকে আমি কিন্তু শুরু করব ক্লাস 12-এর টেক্সট দিয়ে। প্রথমেই বলে রাখি যে আমি শুরু করব ক্লাস 12-এর পোয়েমের পার্টটা দিয়ে, কারণ পোয়েমের পার্টটা কিন্তু তোমাদের যে প্রোজ পার্ট রয়েছে সেখান থেকে তুলনামূলকভাবে যথেষ্ট হার্ড। তাই আমি চেষ্টা করব তোমাদের কাছে খুবই সহজ সরল ভাষায় তোমাদের যে কবিতাগুলো রয়েছে তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করতে পারি। তাই সঙ্গে থেকো, ফেরত আসছি টেক্সট নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে আজকে তোমাদের পড়াবো অন কিলিং এ ট্রি। ক্লাস 12-এর যে তোমাদের ইংলিশ টেক্সট রয়েছে তার ফার্স্ট পোয়েম অন কিলিং এ ট্রি বাই গিভ প্যাটেল। এই পোয়েমটা শুরু করার আগেও তোমাদেরকেও বলে রাখছি, এই পোয়েম শেষ হওয়ার পর আমি কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডস তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দেব। সেই ইম্পর্টেন্ট ওয়ার্ডসের বাংলা মানে তোমরা যদি খাতায় নোট ডাউন করে রাখো তাহলে আশা করা যায় কবিতাটা তোমাদের কাছে কিন্তু খুব সহজবোধ্য হয়ে উঠবে। তাহলে চলো কবিতাটা তাহলে শুরু করা যাক। কবিতাটা শুরু করার আগে তোমাদের সাথে দু চারটা কথা বলার আছে, কারণ যেহেতু কবিতাটা গাছ নিয়ে তাই গাছ সম্পর্কিত কিছু কথা আমাদের জেনে রাখা প্রয়োজন। কারণ আমরা সবাই জানি যে একটি গাছ একটি প্রাণ, অথচ আমরাই কিন্তু নিজেদের সুবিধার্থে বা নিজেদের ভোগবিলাসের কারণে সেই গাছই কিন্তু আমরা কেটে ফেলছি, এবং এই কেটে ফেলার দরুন কি হয়ে দাঁড়াচ্ছে, আমরা কিন্তু পরিবেশ দূষণের পথে কিন্তু অনেকটা এগিয়ে চলেছি। তাই কবি এখানে এই যে গাছ কাটাটাকে নিয়ে কবি একটা খুব সুন্দরভাবে তার কবিতার মধ্য দিয়ে মানুষজনের কাছে কিন্তু বা মানুষজনকে সচেতন করার চেষ্টা করেছে। এই কবিতাটার মধ্য দিয়ে কবি প্রকাশ করেছে যে কিভাবে একটা গাছ কেটে ফেলতে হয়, এবং একটা গাছকে কিন্তু মেরে ফেলা অত কিন্তু সহজ ব্যাপার নয়। একটা গাছকে মেরে ফেলতে গেলে কি কি পন্থা অবলম্বন করতে হয় তারই একটা নারকীয় দিক তিনি কিন্তু এই কবিতার মধ্য দিয়ে আমাদের সামনে কিন্তু উপস্থাপন করার চেষ্টা করেছেন। তাহলে চলো কবিতাটা শুরু করা যাক। কবিতাটা শুরু করার আগে এখানে তোমাদের কবি পরিচিতির সম্পর্কে দু চারটা লাইন রয়েছে, এবং এই কবিতাটা কি বিষয়ের উপর ভিত্তি করে তার দু চারটা লাইন তোমাদের সামনে এখানে বলা আছে। তাহলে পড়ি। গিভ প্যাটেল 1940, তারপর কিন্তু একটা ড্যাশ দেওয়া আছে। এই ড্যাশটার মানে হচ্ছে টিল নাও উনি কিন্তু এখনও জীবিত রয়েছেন। 1940 সালে গিভ প্যাটেলের কিন্তু জন্ম। ইজ এ রিনাউন্ড ইন্ডিয়ান পোয়েট, প্লে রাইট অ্যান্ড পেন্টার। তিনি কিন্তু একজন খুবই পরিচিত ভারতীয় কবি, নাট্যকার এবং চিত্রশিল্পী। ইন হিজ পোয়েট্রি প্যাটেল ইউজেস এ সিনকোপেটেড রিদম। তিনি তার কবিতার মধ্যে এই সিনকোপেটেড টাইপ অফ ছন্দ তিনি ব্যবহার করে থাকেন। এই সিনকোপেটেড ছন্দটা হচ্ছে স্পেশালি যারা ডান্স শেখে বা নাচ শেখে তারা কিন্তু এই ছন্দটা সম্পর্কে যথেষ্ট পরিমাণে কিন্তু অবগত। হি ব্রিংস দ্য ফ্লেভার অফ এভরিডেজ স্পিচ ইন হিজ পোয়েট্রি। তিনি কি এনেছেন যে আমরা দৈনন্দিন জীবনে যে রকমভাবে আমরা কথাবার্তা বলি
তারই একটা ফ্লেভার কিন্তু তিনি আমাদের এই কবিতার মধ্য দিয়ে কিন্তু এনে ফেলেছেন। সাম অফ হিজ নোটেবল ওয়ার্কস আর বিভিন্ন তার নোটেবল মানে তার কাজগুলোর মধ্যে বা তার লেখাগুলো হলো মিরার্ড, মিররিং 1991, হাউ ডু ইউ উইথস্ট্যান্ড বডি 1976। এই 3-4টা লেখা তার কিন্তু রয়েছে। তো এই হলো গিভ প্যাটেল সম্পর্কে অর্থাৎ কবি সম্পর্কে 2-4টা লাইন। এরপর পোয়েম সম্পর্কে কবি কিছু কথা বলেছেন। সেটা কি? দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য হার্ম ডান টু দ্য এনভায়রনমেন্ট বাই হিউম্যান বিংস। এই যে আমি প্রথমেই বললাম যে এই কবিতাটা হচ্ছে যে আমরা পরিবেশের ওপর কী ধরনের ক্ষতি আমরা করছি বা পরিবেশের ওপর আমরা কি এই ক্ষতির ফলে পরিবেশ কতটা খারাপ হয়ে যাচ্ছে সেই নিয়ে এই কবিতাটা। ইন এ ভয়েস অফ সার্কাসিজম অ্যান্ড আইরনি দ্য পোয়েট স্পিক্স অফ ম্যানস ভায়োলেন্স অ্যান্ড ইম্পেশেন্স টুয়ার্ডস নেচার। তিনি একটা ঠিক ব্যঙ্গাত্মক এবং শ্লেষাত্মক ভাষার মধ্য দিয়ে তিনি কবিতার মধ্য দিয়ে তিনি মানুষকে বা পাঠককে সচেতন করে তুলেছেন কিসের ওপর? যে মানুষ কতটাই নৃশংস, ম্যানস ভায়োলেন্স, মানুষ কতটা নৃশংস এবং ইম্পেশেন্স অর্থাৎ অসহিষ্ণু প্রকৃতির প্রতি, টুয়ার্ডস নেচার। দ্য পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স। ফ্রি ভার্সে অর্থাৎ মুক্ত ছন্দে কিন্তু এই কবিতাটা কিন্তু লেখা হয়েছে। তো এই হলো তোমার কবিতা সম্পর্কে 2-4টা কথা। এরপর আসছি আমরা মূল কবিতাতে। এই মূল কবিতাটা মূলত 4টা স্ট্যাঞ্জাতে বিভক্ত। আমি প্রথমে এই কবিতাটা শুরু করার আগেই আমি তোমাদের কিন্তু স্ট্যাঞ্জাগুলো প্রথমে বলে রাখছি। যে স্ট্যাঞ্জা 1 হলো ইট টেক্স মাচ টাইম থেকে স্প্রাউটিং লিভস, এটা হচ্ছে স্ট্যাঞ্জা 1। স্ট্যাঞ্জা 2 হলো সো হ্যাক অ্যান্ড চপ থেকে টু ফর্মার সাইজ, এটা হচ্ছে স্ট্যাঞ্জা 2। স্ট্যাঞ্জা 3 হচ্ছে নো থেকে ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, এটা হচ্ছে স্ট্যাঞ্জা 3। আর স্ট্যাঞ্জা 4 হচ্ছে দেন দ্য ম্যাটার থেকে আপ টু অ্যান্ড দেন ইট ইজ ডান। এই 4টা ভাগে কিন্তু কবিতার স্ট্যাঞ্জাগুলো কিন্তু অর্থাৎ কবিতাটা কিন্তু বিভক্ত। তো প্রথমেই বলে রাখি এই প্রথম 2টো স্ট্যাঞ্জাতে কিন্তু কবি দেখিয়েছেন যে একটা গাছ বা একটা গাছকে মেরে ফেলা কিন্তু অতটাই সহজ ব্যাপার নয়, তাই। আর লাস্ট 2টো স্ট্যাঞ্জাতে কিন্তু তিনি দেখিয়েছেন যে একটা গাছকে মেরে ফেলার জন্য যে কি কি পন্থা অবলম্বন করতে হয়, মানুষ কতটা নিষ্ঠুর হয়ে ওঠে একটা গাছকে মেরে ফেলার জন্য। এই 4টা স্ট্যাঞ্জার মধ্যে প্রথম 2টো স্ট্যাঞ্জাতে দেখিয়েছেন যে একটা গাছের সহিষ্ণুতা, ঠিক আছে, তার সহ্য শক্তিটা, এবং 3 এবং 4 এই 2টো স্ট্যাঞ্জাতে দেখিয়েছেন যে মানুষ তার সেই সহ্য শক্তির বাইরেও গিয়ে তাকে কিন্তু মেরে ফেলে। তো এই হলো এই 4টা স্ট্যাঞ্জার বা এই কবিতাটার মূল বিষয়বস্তু। তাহলে চলো প্রথমেই শুরু করি স্ট্যাঞ্জা 1। ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। প্রথমে কবি বলছে যে একটা গাছকে মেরে ফেলার জন্য কিন্তু অনেক সময় লাগে। নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট, একটা সামান্য ছুরির আঘাতে কিন্তু একটা গাছকে মেরে ফেলা কিন্তু সম্ভব নয়। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ, রাইজিং আউট অফ ইট, ফিডিং আপন ইটস ক্রাস্ট, অ্যাবজর্বিং years of sunlight, air, water. It has grown slowly, consuming the earth.
এই যে মাটিটাকে আস্তে আস্তে খেয়ে খেয়ে কিন্তু একটা গাছ আস্তে আস্তে বড় হয়ে ওঠে। রাইজিং অফ ইট, ফিডিং আপন ইট ক্রাস্ট, পৃথিবীর উপরিপৃষ্ঠে থেকে কিন্তু খাবার শোষণ করে বেড়ে ওঠে। আর কি শোষণ করে? অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার। দীর্ঘ বহু বছর ধরে সূর্যরশ্মি, আলো, বাতাস ইত্যাদি শোষণ করে কিন্তু একটা গাছ আস্তে 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 কিন্তু বেড়ে ওঠে। অ্যান্ড আউট অফ ইটস লেপারাস হাইট স্প্রাউটিং লিভস। এই যে লেপারাস কথাটা, লেপারাস হাইট, লেপারাস কথাটা কিন্তু লেপ্রসি থেকে এসছে, যার অর্থ হলো কুষ্ঠরোগী। ঠিক আছে, গাছকে কুষ্ঠরোগীর সঙ্গে কেন তুলনা করা হয়েছে? কারণ গাছের যে ছাল বা বাকলটা তুমি দেখবে সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ছাড়তে থাকে। যেমন কুষ্ঠরোগীদেরও যদি তুমি লক্ষ্য করে দেখো, তাদের কিন্তু হাত বা পা থেকে কিন্তু আস্তে আস্তে চামড়া উঠতে শুরু করে। সেক্ষেত্রেও সেই ঠিক তেমনই গাছেদেরও কিন্তু ওই বাকলটা যেমন গা থেকে আস্তে আস্তে ছেড়ে ওঠে এবং সেখান থেকেই কিন্তু আবার নতুন পাতার কিন্তু জন্ম নেয়, স্প্রাউটিং লিভস। ঠিক আছে, তো এই হচ্ছে ফার্স্ট স্ট্যাঞ্জা। তাহলে আসল বিষয়বস্তুটা তাহলে কি হলো, যে একটা গাছকে কিন্তু সহজেই মেরে ফেলা সম্ভব নয়। সামান্য একটা ছুরির আঘাতেও কিন্তু তাকে মেরে ফেলা যায় না, কারণ সে দীর্ঘ বহু বছর ধরে কিন্তু পৃথিবীর মাটি এবং বহু বছর ধরে কিন্তু সূর্যরশ্মি, আলো, জল ইত্যাদি শোষণ করে কিন্তু ধীরে ধীরে বেড়ে উঠেছে। হ্যাঁ, এবং তার যে ছাল বা বাকল যেটা রয়েছে, সে বাকলগুলো থেকেও কিন্তু পরবর্তীকালে নতুন পাতার জন্ম দেয়। তো এই হলো ফার্স্ট স্ট্যাঞ্জার মূল বিষয়বস্তু। এরপর আমরা চলে যাচ্ছি সেকেন্ড স্ট্যাঞ্জাতে। সো হ্যাক অ্যান্ড চপ, বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট। তাই কুপিয়ে রাখো, কোপাও বা কুচি কুচি করে কাটো, তবুও কিন্তু গাছকে মেরে ফেলা কিন্তু সম্ভব নয়। নট সো মাচ পেন উইল ডু ইট। এতেও তুমি গাছকে কিন্তু তুমি সেই পরিমাণ ব্যথা দিতে পারবে না। দ্য ব্লিডিং বার্ক উইল হিল। কেন ব্লিডিং বলা হয়েছে? বার্ক মানে হচ্ছে গাছের ছাল। কেন বার্কটাকে ব্লিডিং বলা হয়েছে? কারণ রক্ত মাংসের শরীর বা আমাদের শরীরে যদি সামান্য কিছু আঘাত হয়ে যায়, সেখান থেকে কিন্তু রক্ত বেরিয়ে যায়। বাট গাছেদের কিন্তু রক্ত তো বেরোয় না। গাছকে যদি তুমি আঘাত করো, তাহলে কিন্তু তুমি দেখতে পাবে যে তোমার গাছ থেকে একটু রসের মতন কিছু বেরিয়ে আসে। ঠিক আছে, তাই কবি বলছে যে দ্য ব্লিডিং বার্ক উইল হিল। তুমি যদি ওই আঘাত করো, তাহলে সামান্য গাছ থেকে রসের মতন বেরিয়ে আসবে, কিন্তু সেটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু সেরে যাবে। And from close to the ground will rise curled green twigs. তারপর সেই যে ছালগুলো যেটা মাটিতে পড়ে গেছে, সেখান থেকেই কিন্তু কোঁচকানো পাতা আবার নতুন গজিয়ে উঠবে। মিনিয়েচার বাউস, বাউস মানে হচ্ছে ছোট শাখা, মিনিয়েচার মানে আকারে ছোট। তুমি দেখবে যে যখনই ওই ছালটা কাটার ফলে কি হবে, যে নিচ থেকে কিন্তু মাটি থেকে যে ছালগুলো মাটির সংস্পর্শে এসছে, সেখান থেকেও কিন্তু ছোট্ট শাখার মতন বা পল্লব কিছু বেরিয়ে উঠবে। হুইচ ইফ আনচেকড উইল এক্সপ্যান্ড এগেইন টু ফর্মার সাইজ। এবং সেগুলোকেও তুমি যদি নজর না রাখো বা নিয়ন্ত্রণ যদি না করো, সেই ছোট গাছগুলো বা সেই ছোট্ট শাখা থেকে যে দুটি পত্র, অর্থাৎ যেটা টুইগস যেটা বলছি, সেই যে পত্রটা যেটা বেরিয়েছে, সেইখান থেকেও কিন্তু সেই পত্র কিন্তু একদিন কিন্তু এই রকম গাছের মতন কিন্তু আবার সেই বড় গাছ তৈরি হয়ে ফেলবে।
ঠিক আছে, এই গেল হচ্ছে তোমার সেকেন্ড স্ট্যাঞ্জা। তাহলে সেকেন্ড স্ট্যাঞ্জাতে তাহলে কি বলা হচ্ছে, যে তুমি গাছকে যতই কোপাও বা যতই কুচি কুচি করো, কোনো অবস্থায় কিন্তু গাছকে মেরে ফেলা সম্ভব নয়। ম্যাক্সিমাম কি হবে, যে তুমি যখন কোপাচ্ছ বা গাছের ওপর আঘাত আনছো, তার যে গাছের ছালগুলো, সেই গাছের ছালগুলো থেকে একটু রসের মতন বেরোয়, যেটা কিন্তু একটা সময়ের পর কিন্তু গাছ নিজের যে শক্তি রয়েছে সেখান থেকে কিন্তু গাছ সেটা সারিয়ে নিতে পারবে। এবং যে সমস্ত গাছের ছাল বা বাকল মাটিতে পড়ে গেল, যখন ওই কোপানোর সময় বা ওই আঘাত করার সময় যে সমস্ত গাছের ছাল বা বাকল যেগুলো তোমার মাটিতে পড়ে গেল, সেইখান থেকেও কিন্তু একটা সময়ের পর ছোট ছোট গাছের মতন চারা বেরিয়ে ওঠে। এবং কবি বলছেন যে যদি সেই চারাগুলোকেও যদি ঠিক মতন যদি উপড়ে না ফেলে ফেলো বা যদি না দেখো, সেই চারাগুলো কিন্তু একদিন বিশাল বড় গাছের আকার কিন্তু ধারণ করবে। এই গেল তোমার সেকেন্ড স্ট্যাঞ্জা। এরপরে চলে আসি থার্ড স্ট্যাঞ্জাতে। কি বলছে, নো, দ্য রুট ইজ টু বি পুলড আউট। না, the root is to be pulled out of the anchoring earth. গাছের যে মূল রয়েছে সেই মূলটাকে কিন্তু উপড়ে ফেলতে হবে। আউট অফ দি অ্যাঙ্কারিং আর্থ, পৃথিবী যাকে ধরে রেখেছে সেই ধরার জায়গা থেকে কিন্তু সেই মূলটাকে কিন্তু উপড়ে ফেলতে হবে। দেখো এখানে অ্যাঙ্কারিং শব্দটা কিন্তু ব্যবহার করা হয়েছে। ইন জেনারেল অ্যাঙ্কার কথাটার অর্থ হচ্ছে কি, নোঙর। অর্থাৎ এই নোঙর শব্দটা আমরা কোথায় দেখতে পাই, জাহাজ বা নৌকার ক্ষেত্রে। দেখবে একটা ত্রিকোণ আকৃতির একটা লোহার একটা জিনিস, যেটা কোনো তটে যখন কোনো জাহাজ বা নৌকা যখন আসে, তার বহু দূরে গিয়ে এই নোঙরটাকে ফেলে দেওয়া হয়, সো দ্যাট যখন যখন পাড়ে যাত্রী নামে বা পাড়ে যখন জাহাজ থেকে বা নৌকা থেকে মাল আনা হোক বা যাত্রী আনা হোক, যখন নামে, জাহাজটা যেন সেই জলের তোড়ে কিন্তু আর যাতে ভেসে না বেরিয়ে যেতে পারে। কারণ অ্যাঙ্কারিং করার অর্থ হলো সেটাকে মাটির সাথে কিন্তু শক্ত করে আটকে বেঁধে রাখা। এক্ষেত্রেও কিন্তু গাছ যেমন মানে পৃথিবী পৃষ্ঠের সাথে একটা শক্তভাবে জড়িয়ে রাখে, অর্থাৎ গাছ তো জড়িয়ে থাকে না, গাছের মূল কিন্তু পৃথিবী পৃষ্ঠের সাথে কিন্তু শক্ত করে ধরে রাখে। তো কবি বলছে যে এই মূলটাকে কিন্তু উপড়ে ফেলে দিতে হবে। আর কি করতে হবে, ইট ইজ টু বি রোপড, রোপ মানে কিন্তু দড়ি, ইট ইজ টু বি রোপড, টাইড অ্যান্ড পুলড আউট, স্ন্যাপড আউট। তাহলে কি করতে হবে, দড়ি দিয়ে শক্ত করে বাঁধতে হবে, তারপর তাকে আবার উপরে ফেলে দিতে হবে, অ্যান্ড স্ন্যাপড আউট, ছিঁড়ে ফেলতে হবে। অথবা কি করতে হবে, পুলড আউট এন্টায়ারলি, অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ আউট ফ্রম দ্য আর্থ কেভ। পৃথিবী পৃষ্ঠের যে গুহাটা যেটা রয়েছে সেখান থেকে কিন্তু পুরোপুরিভাবে মূলটাকে কিন্তু উপড়ে ফেলতে হবে। ঠিক আছে, এই যে আর্থ কেভ, কেভ কেভ শব্দটার অর্থ হলো কিন্তু গুহা। আদিমকালে মানুষ কিন্তু এই গুহাতেই কিন্তু আশ্রয় নিয়েছিল। আর এই মূল বা এই গাছের কাছে তাহলে পৃথিবী হচ্ছে কিন্তু সেই আশ্রয়স্থল, যেই আশ্রয়স্থলে একটা গাছ কিন্তু নিজে বেড়ে ওঠে। তাই কবি বলছে সেই আশ্রয়স্থলের জায়গা থেকেই কিন্তু পুরো মূলটাকে কিন্তু উপড়ে ফেলতে হবে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, যেই মুহূর্তে তুমি উপড়ে ফেলে দিলে গাছটাকে, তার একটা গাছের যে তার মূল শক্তি সেটা কিন্তু মানুষের সামনে প্রকাশিত হয়ে যাবে। তাহলে একটা গাছের মূল শক্তি কি, মূল, অর্থাৎ রুট। রুটই হচ্ছে একটা গাছের কিন্তু মূল শক্তি।
দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট। একটা মূল কেমন হয়? সাদা এবং ভেজা ভেজা, সিক্ত, আর্দ্র। দ্য মোস্ট সেন্সিটিভ, হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ। সব থেকে সংবেদনশীল একটা জায়গা, হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, যেটা দীর্ঘ বছর ধরে পৃথিবী পৃষ্ঠে কিন্তু লুকিয়েছিল। তো এই হলো তোমার স্ট্যাঞ্জা 3। তাহলে স্ট্যাঞ্জা 3-তে কি বলছে? স্ট্যাঞ্জা 3-তে বলছে যে কবি যে একটা গাছকে মেরে ফেলার জন্য তার রুটটাকে কিন্তু উপড়ে ফেলতে হবে। কোথার থেকে? পৃথিবী অ্যাঙ্কারিং আর্থ থেকে, অর্থাৎ পৃথিবী যাকে শক্ত করে ধরে রেখেছে, অর্থাৎ মূলটাকে তো পৃথিবী ধরে রেখেছে, এই মূলটাকে কিন্তু তোমাকে উপড়ে ফেলে দিতে হবে। তারপর কি করতে হবে? ইট ইজ টু বি রোপড, টাইড অ্যান্ড পুলড আউট, স্ন্যাপড আউট। তারপর তাকে দড়ি দিয়ে বাঁধতে হবে, শক্ত করে বাঁধতে হবে, এবং তারপর তাকে উপড়ে ফেলে স্ন্যাপড আউট, ছিঁড়ে ফেলে দিতে হবে। অর পুলড আউট এন্টায়ারলি, অথবা আরেকটা উপায় রয়েছে কি, তাকে পুরোপুরি মাটি থেকে তুলে ফেলে দিতে হবে, আউট ফ্রম দ্য আর্থ কেভ, পৃথিবীর গুহা থেকে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, এর ফলে কি তৈরি হবে? যে একটা গাছের যে মূল শক্তিটা, তাহলে কিন্তু মানুষের সামনে সেটা প্রকাশিত হয়ে উঠবে, এবং সেটা দেখতে কেমন? সাদা, ভেজা, আর্দ্র, ঠিক আছে, যেটা খুবই সংবেদনশীল, এবং যেটা বহু বছর ধরে পৃথিবীর মধ্যে বা পৃথিবীর অভ্যন্তরে সেটা লুকিয়েছিল। এই গেল তোমার স্ট্যাঞ্জা নম্বর 3। এরপর আসছে স্ট্যাঞ্জা নম্বর 4। স্ট্যাঞ্জা নম্বর 4-এ কি বলছে? দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চোকিং ইন সান অ্যান্ড এয়ার। এরপর কি করতে হবে? যেই উপরে ফেলা হয়ে গেল, এরপর রোদে কিন্তু সেটাকে ঝলসাতে হবে, এবং এয়ারের মধ্যে কিন্তু, অর্থাৎ বাতাসের মধ্যে তাকে কিন্তু দম বন্ধ করে কিন্তু ফেলে রাখতে হবে। স্কর্চিং মানে হচ্ছে ঝলসে যাওয়া, চোকিং মানে হচ্ছে দম বন্ধ করে দেওয়া। তাহলে যে মুহূর্তে তুমি ওই মাটির সঙ্গে তার সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিলে, অটোমেটিক্যালি সে একটা নির্জীব বস্তুতে পরিণত হয়ে গেল। এরপর সূর্যের যে আলো, যেই আলোটা এতদিন ধরে ও শোষণ করে এসে খুব সুন্দরভাবে বেড়ে উঠেছিল, সেই আলোই কিন্তু, সেই সূর্যের আলোই এবং বাতাস তাকে ঝলসাতে এবং তার দম বন্ধ করতে কিন্তু কাজে লাগছে। এই দম বন্ধ করার পর এরপর কি হবে? ব্রাউনিং, হার্ডেনিং, টুইস্টিং অ্যান্ড উইদারিং। তারপর আস্তে আস্তে কি কালার নেবে? বাদামি কালার নেবে। তারপর হার্ডেনিং, অর্থাৎ শক্ত হয়ে যাবে। টুইস্টিং, তারপর দুমড়ে মুচড়ে যাবে। তারপর উইদারিং, তারপর শুকিয়ে যাবে। এই 4 ধরনের পদ্ধতির পর কবি বলছে অ্যান্ড দেন ইট ইজ ডান। এরপর একটা গাছের মৃত্যু হয়। অর্থাৎ 4 নম্বর স্ট্যাঞ্জাতে কবি কি বলছেন? যে মুহূর্তে মূলটা মাটি থেকে উপরে ফেলে দেওয়া হলো, তারপর সেটাকে রোদ্রের মধ্যে ফেলে রাখতে হবে। এর ফলে সেটা রোদে ঝলসে যাবে এবং বাতাসে তার দম বন্ধ হয়ে যাবে। এরপর ধীরে ধীরে তার কালার বদলে যাবে, বাদামি কালার হয়ে যাবে। তারপর সে শক্ত হয়ে উঠবে, হার্ডেনিং হয়ে উঠবে। তারপর টুইস্টিং, তারপর দুমড়ে মুচড়ে যাবে, এবং অবশেষে কি হয়ে যাবে? উইদারিং হয়ে যাবে, অর্থাৎ শুকিয়ে যাবে। যেই মুহূর্তে শুকিয়ে গেল, তারপরই একটা গাছের মৃত্যু ঘটল। তো এই ছিল তোমাদের টেক্সট। এই টেক্সটটা পড়ার পর আমি তোমাদের কাছে কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডস শেয়ার করছি। এই ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো তোমরা যদি খাতায় নোটিং ডাউন করে নাও,
তাহলে কিন্তু অবশ্যই এই কবিতাটা তোমাদের কাছে আরও বেশি সহজবোধ্য হয়ে উঠবে। তাহলে চলো ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো তাহলে আমি বলে রাখি। তাহলে স্ট্যান্জা 1-এ কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডস রয়েছে, সেগুলো লেখো। দেখো, জ্যাব, জ্যাব মানে হচ্ছে আঘাত করা। কনজিউমিং, কনজিউমিং মানে হচ্ছে উপভোগ বা ভক্ষণ করা। ক্রাস্ট, ক্রাস্ট মানে হচ্ছে উপরিতল। অ্যাবজর্বিং, অ্যাবজর্বিং মানে হচ্ছে শোষণ করা। লেপারাস, লেপারাস মানে হচ্ছে কুষ্ঠরোগীদের মতো। হাইড, হাইড মানে হচ্ছে লুকিয়ে থাকা। স্প্রাউটিং, স্প্রাউটিং মানে হচ্ছে গজিয়ে ওঠা। এই ওয়ার্ডসগুলো হচ্ছে মোটামুটি স্ট্যান্জা 1-এর ইম্পর্টেন্ট ওয়ার্ডস। এরপর স্ট্যান্জা 2-তে যাও। হ্যাক, হ্যাক মানে হচ্ছে কোপানো। চপ, চপ মানে হচ্ছে কুঁচো করা। অ্যালোন, অ্যালোন মানে হচ্ছে একা। পেইন, পেইন মানে হচ্ছে ব্যথা। বার্ক, বার্ক মানে হচ্ছে ছাল, মানে গাছের ছাল বা বাকল। হিল, হিল মানে হচ্ছে সেরে ওঠা। রাইজ, রাইজ মানে হচ্ছে জেগে ওঠা। কার্লড, কার্লড মানে হচ্ছে কোঁচকানো। টুইগস, টুইগস মানে হচ্ছে ছোট শাখা। মিনিয়েচার, মিনিয়েচার মানে হচ্ছে ক্ষুদ্র বা ছোট। বাউজ, বাউজ মানে হচ্ছে বড় শাখা। আনচেকড, আনচেকড মানে হচ্ছে অনিয়ন্ত্রিত। আর এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড মানে হচ্ছে বেড়ে ওঠা। এটা গেল স্ট্যান্জা 2-এর ইম্পর্টেন্ট ওয়ার্ডস। এরপর আসছে স্ট্যান্জা 3। রুট, রুট মানে হচ্ছে মূল। পুলড আউট মানে হচ্ছে উপড়ে ফেলা। অ্যাঙ্কারিং, অ্যাঙ্কারিং মানে হচ্ছে শক্তভাবে ধরে রাখা। রোপড, রোপড মানে হচ্ছে দড়ি দিয়ে বাঁধা। স্ন্যাপড আউট, স্ন্যাপড আউট মানে হচ্ছে ছিঁড়ে ফেলা। এন্টায়ারলি, এন্টায়ারলি মানে হচ্ছে পুরোপুরিভাবে। এক্সপোজড, এক্সপোজড মানে হচ্ছে উন্মোচন করা। ওয়েট, ওয়েট মানে হচ্ছে ভেজা। সেন্সিটিভ, সেন্সিটিভ মানে হচ্ছে সংবেদনশীল। আর হিডেন, হিডেন মানে হচ্ছে গোপন করে রাখা। এ গেল স্ট্যান্জা 3। এরপর আসছে স্ট্যান্জা 4। স্ট্যান্জা 4-এর ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো কী কী? দেখো, স্কর্চিং, স্কর্চিং মানে হচ্ছে ঝলসে যাওয়া। চোকিং, চোকিং মানে হচ্ছে শ্বাসরোধ করা। ব্রাউনিং, ব্রাউনিং মানে হচ্ছে বাদামি করে ফেলা। হার্ডেনিং, হার্ডেনিং মানে হচ্ছে শক্ত করে ফেলা। টুইস্টিং, টুইস্টিং মানে হচ্ছে দুমড়ে মুচড়ে ফেলা। আর উইদারিং, উইদারিং মানে হচ্ছে শুকিয়ে ফেলা। তো এই হলো তোমাদের টেক্সট আর ইম্পর্টেন্ট ওয়ার্ডস। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও এবং কমেন্ট করো, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো, ভালো থেকো সবাই। ফেরত আসছি নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই।